শীত পড়লেই নানান রকম শাকসবজিতে বাজার ভরে ওঠে। আমার কিন্তু বেশ ভালো লাগে বিভিন্ন ধরনের শাকসবজি খেতে। তো শীতকালের তেমনই একটা আমার পছন্দের শাক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা শাকের রেসিপি, এটা নিশ্চয়ই চিনতে পারছো, মেথি শাক। মেথি শাক কিন্তু খুব উপকারী শরীরের পক্ষে। তো আজকে আমি মেথি শাকের ঘন্ট বানাবো। মেথি শাকটা এনেছে, এক আটি এনেছে, এক আটি না সরি 2 আটি এনেছে। তো সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, প্রথমে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিয়েছি, যতটা মিহি করে কুচানো সম্ভব আর কি। এমনিতেই মেথি শাক যখনই একটু সামান্য লবণ জল দিয়ে সেদ্ধ করে নেব তখনই কিন্তু একেবারেই কমে আসে। তো তাও যতটা সম্ভব আমি পেরেছি কুচিয়ে নিয়েছি একেবারে। তো এবারে এই কুচনো শাকগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু জল, একদম খুবই কম পরিমাণে জল দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে একটু মজিয়ে নেব জাস্ট। তো এর মধ্যে চাইলে তোমরা লবণ দিতে পারো, তা আমি লবণটা এখন দিলাম না, কারণ লবণ দিলে যদি বেশি হয়ে যায়, কারণ শাকটা তো কমে যাবে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু অনেকটা কমে গেছে, মানে জলে সেদ্ধ করে নিয়েছি যেহেতু অনেকটা কমে গেছে। তো এবারে এটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। ভীষণই সোজা একটা রেসিপি, তোমরা সবাই নিশ্চয়ই জানো। তো আমি কিভাবে বাড়িতে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এবারে শাকটা তো পুরো মজে গেছে, এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। আর এখানে আমি কিছুটা সবজি নিয়েছি, সবজি বলতে বেগুন আর আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি ছোট একটা বেগুনের অর্ধেকটা পরিমাণ। খুব বেশি সবজি দেবো না, তাহলে শাকের থেকে সবজি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর সামান্য একটুখানি আদা নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 5 ফোড়ন। এবারে 5 ফোড়নের পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুভাগ করে, আর একটা তেজপাতা দুভাগ করে। ফোড়নটা একটু হালকা ভাজা করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো যে আদার টুকরোটা দেখেছিলে সেইটা গ্রেট করে নিয়েছি মিহি করে, সেই গ্রেট করে নেওয়া আদার টুকরোটা দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু হালকা ভেজে নেব, একদম যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো আলুর টুকরোগুলো। যেহেতু আলুটা একটু শক্ত বেগুনের তুলনায়, সেই জন্য আলুটা আগে দেব, দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে ভেজে নেব। আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে বেশ ভালো রকম, তখন কিন্তু বেগুনটা দেব। তো দেখো আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। আর বেগুনটা দিলেই যেহেতু তেল টেনে নেয় বেগুনে অনেকটাই, সেই জন্য প্রথমেই বেগুন দিয়ে দিলে সমস্ত তেলটা কিন্তু বেগুনেই টেনে নেবে। তাই প্রথমে আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। লবণটা কিন্তু আমি শাকের জন্য একেবারেই দিয়ে দিলাম, কারণ শাকটা সিদ্ধ করার সময় আমি কিন্তু লবণ দিইনি। সেই জন্য এখনই একেবারে মানে যতটা লবণের প্রয়োজন ততটা লবণই আমি দিয়ে দিয়েছি। এবারে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে আলু আর বেগুনটাকে আবারও ভালো করে ভেজে নেব। আলুটা তো ভাজা হয়েই গেছে, এবার বেগুনটার জন্য একটু লো ফ্লেমে আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভাজা ভাজা করে নেব, তাহলে বেগুনটাও নরম হয়ে যাবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে। আর ঢাকনা চাপা দিয়ে করলে রান্নাটা কিন্তু খুব মানে সুন্দর হয় আর কি, বেশ মজে যায়। যে শাকটা দেবো এরপরে, বেগুনটা যদি নরম না হয় তাহলে কিন্তু শাকটা ভালো লাগবে না খেতে। সেই জন্য একটু ঢাকনা চাপা দিয়ে বেগুনটাকে ভেজে নেব। আর এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আলু বেগুন সবই কিন্তু একদম ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এর মাঝে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে, আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তো এবার দেখো আমি কিন্তু যে সেদ্ধ করে রেখেছিলাম শাকটা, সেই শাকটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মানে মিশিয়ে নিতে হবে ভালো করে বেগুন আর আলুর সঙ্গে, যাতে ওই যে বললাম একটা বেশ মাখো মাখো ব্যাপার আসে। যেহেতু এটা ঘন্ট, এটা আমি বানাচ্ছি মেথি শাকের ঘন্ট, সেই জন্য মানে সব কিছুকে ভালো করে একটু ঘেঁটে দিতে হবে যাতে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সঙ্গে মিশে যায়, তাহলেই কিন্তু
এই রান্নাটা খেতে ভালো লাগবে। আর মেথি শাক একটু তিতকুটে হয়, তো সেই তিতকুটে ভাবটা ছাড়ানোর জন্য আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই নিরামিষ রান্না বা শাকসবজি রান্নায় একটু সামান্য পরিমাণ চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা। পোস্তদানাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর পোস্তদানাটা দিলে যখন খাওয়ার সময় মুখে মানে কাঁচা পোস্তটা কটকট করে পড়বে, তখন কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তো এবারে আবারও খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এইভাবে মেথি শাকের ঘন্ট পরিবেশন করলে সবাই কিন্তু বেশ তৃপ্তি করে প্রথম পাতে ভাতটা খেয়ে নেবে। আর ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এইভাবে রান্না করলে। বিশেষ করে মেথি শাক আমার খুবই পছন্দের একটা শাক। তো সেই জন্য শীতের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের বাড়িতে মেথি শাক মাঝে মধ্যেই আসে। আর আমি এইভাবেও রান্না করি, আবার অন্যরকম পদ্ধতিতেও করে থাকি। তবে এই শাকের ঘন্টটা কিন্তু বেশ খেতেও ভালো আর উপকারীও বটে। বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর তোমরা কিভাবে মেথি শাক খেয়ে থাকো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আর আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাতে একেবারেই ভুলো না। ভালো লাগলে একটা লাইক তোমাদের থেকে আশা করছি। আজকের মতন এইটুকুই। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।